ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখছেন টিভি9 বাংলায়, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট, দ্রুত শুরু করছে নিউজ এট 2। গতকালই আমরা দেখেছিলাম সংসদের প্রথম দিন, সেখানে বিরোধীরা ইন্ডিয়া জোট একটা ঐক্য দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু এই ঐক্য কি সার্বিকভাবে বজায় থাকবে আগামী বছরগুলোতে, নাকি ইস্যু ভিত্তিক ঐক্য একটু চির হলেও হতে পারে জানি না। তবে প্রথম ইস্যু এবারে লোকসভায় যে লোকসভা বসতে চলেছে, সেখানে স্পিকার পদে প্রার্থী দিতে চলেছে বিরোধীরাও। কে সুরেশকে কংগ্রেস প্রার্থী করতে চলেছে যেমনটা জানা গেছে। অন্যদিকে এনডিএ শিবির প্রার্থী পদে রেখেছেন ওম বিড়লাকে। অন্যান্য শরিকরা তারা কি কংগ্রেসের সঙ্গে যাবে? এটা কি কংগ্রেসের সিদ্ধান্ত নাকি ইন্ডিয়ার সিদ্ধান্ত, পুরোটাই জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ইন্ডিয়া জোটের অবস্থান তাদের নিজেদের মধ্যেও দলগুলো নিজেরা বৈঠকে বসবে, তারপর তারা তাদের অবস্থান জানাবে। কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উল্টো দিকে এনডিএর তরফ থেকে প্রাক্তন স্পিকার, মানে যিনি গত 5 বছর ছিলেন, সেই ওম বিড়লার ওপরই আস্থা রাখা হয়েছে এবং ওম বিড়লাকেই তারা স্পিকার পদে চাইছেন। এবং ওম বিড়লাকে যাতে বিরোধীরাও সমর্থন করে, তার জন্যে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন বিজেপির বর্ষিয়ান নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন। তিনি কেসি বেণুগোপাল কংগ্রেসের নেতা, তার সঙ্গে বৈঠক করছিলেন। টিআর বালু ডিএমকের নেতা, তার সঙ্গে বৈঠক করছিলেন। কিন্তু যা জানা যাচ্ছে তাতে রাজনাথ সিংয়ের সঙ্গে যে টিআর বালু এবং কেসি বেণুগোপালের যে বৈঠক চলছিল, সেই বৈঠক থেকে কেসি বেণুগোপাল এবং টিআর বালু তারা বেরিয়ে এসছেন। আমাদের রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে 29 জন সাংসদ কাকে সমর্থন করবেন, ঘন্টা খানেকের মধ্যেই শুভজিৎ তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল বৈঠকে বসবে, যেখানে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে আগামীকাল স্পিকার নির্বাচনে তৃণমূলের অবস্থান কি হবে। রিজু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু। শুভজিৎ রয়েছে। রিজু, সরাসরি প্রশ্ন করছি, অপ্রিয় লাগতে পারে, আপনাদের চরম একজন, তিনি অরাজনৈতিক ছিল, আপনারা বলতেন রাজনৈতিক, জগদীপ ধনখড়, তার বিরোধিতা করতে গিয়ে মার্গারেট আলবাকে কিন্তু আপনারা কোনো মতেই সমর্থন করেননি উপরাষ্ট্রপতি নির্বাচনে। এবার আপনারা কি করবেন? দেখুন, এবার আমরা কি করব সেটা যেহেতু আপনার রিপোর্টারি প্রতিবেদনে বললেন, আমাদের লোকসভার সংসদীয় দলের বৈঠক শুরু হবে 1 ঘন্টা বাদে এবং ভোট কালকে সকাল 11টায়। তার মধ্যে আমাদের সংসদীয় দলের বৈঠকে কি উঠে আসবে সেটা জানানো হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিসিশন জানাবেন। আর সেই ডিসিশন যখন তিনি জানাবেন সেটা অবশ্যই সংবাদ মাধ্যমে চলে আসবে। এখন দলীয় মুখপাত্র হিসেবে এই ব্যাপারে অন্য কোনো বাড়তি মন্তব্য নেই আমাদের। আমরা অপেক্ষা করব। তৃণমূল বা অন্যান্য শরিকের সঙ্গে আলোচনা করেছে। দেখুন, কংগ্রেস ঘোষণা করেছে একটা বিরোধী পক্ষের স্পিকারের নাম। 1946 সালের পরে এবার প্রথম লোকসভা স্পিকারের ইলেকশন হবে, যেটা আগে কোনোদিন ভারতবর্ষ দেখেনি। তো কারণ আমরা কোনো মতেই, দেখুন, যদি হয়, কারণ এর আগে অনেকবারই বিরোধীরা নাম প্রস্তাব করে উইথড্র করে নিয়েছিল, যদি হয় আর কি। এক্স্যাক্টলি, কারণ ওম বিড়লা হচ্ছেন সেই স্পিকার, আপনার মনে থাকবে, যিনি 111 জন সাংসদকে বাতিল করে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। তো এই নেক্সট 1 ঘন্টা, তারপরে কালকে সকালে আমার প্রশ্ন বোধহয় বুঝতে পারলেন না। কে সুরেশের নামটা কি কংগ্রেস নিজের থেকে ঘোষণা করেছে নাকি অন্যান্য শরিক ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস আলোচনা করে ঘোষণা করেছে? দেখুন, সেই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপারে আমরা তো যারা কলকাতায় আছি দলীয় মুখপাত্র, তাদের কাছে খবর নেই। এটা লোকসভার যে আমাদের সাংসদরা আছে এবং লোকসভার লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আপনাদের ক্লিয়ারলি বলতে পারবেন। কিন্তু আপনাদের এইটুকু দর্শকের জন্য আমি বলতে পারি যে লোকসভার আমাদের যত সাংসদরা আছে, লোকসভার লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বৈঠকে বসবে এবং বৈঠকের কি ফলাফল হলো সেটা সঙ্গে থাকুন। রিজু, কোন পক্ষ কি বলেছেন একবার শোনাই, সঙ্গে থাকুন। राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है, तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो।
और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। तो नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ हैं, यही इनकी फॉर्मूला है, यही इनकी स्ट्रेटजी है और इनको ये बदलना ही पड़ेगा। थैंक विपक्ष ने उम्मीदवार को कॉल बैक नहीं किया गया आपके द्वारा। राहुल गांधी जी ने कहा कि खड़गे जी ने वैसे जहाँ तक खड़गे जी का प्रश्न है, एक सीनियर लीडर हैं, मैं उनका सम्मान करता हूँ। कल से लेकर आज तक उनसे 3 बार हमारी बात हुई है। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরের 1 ঘন্টারও বেশি সময় ধরে একটি প্রশাসনিক বৈঠক করলেন। বিকেল 5:05 ওই বৈঠক শেষ হয়েছে। ঠিক 6:30 থেকে শহর কলকাতায় পুলিশ নেমে পড়ে। বেআইনি ফুটপাত যারা দখল করেছিল তাদেরকে উচ্ছেদ করতে শুরু করে। হাতিবাগানের ছবি আমরা দেখেছিলাম, গতকাল সেক্টর 5 আমরা দেখেছিলাম, পুলিশের তরফ থেকে সে বলে দেওয়া হয় কি করা যাবে কি করা যাবে না। আজকে সকাল থেকে শহর কলকাতার 4টে ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। যদুবাবুর বাজারের ছবি আমরা দেখাচ্ছি, আমরা সল্ট থেকে ছবি দেখাচ্ছি, দেখুন সেখানে বুলডোজার নেমেছে। আমরা গড়িয়াহাটের ছবি দেখাচ্ছি, আমরা শালিমারের ছবি দেখাচ্ছি, এসএসকেএম এর ছবি দেখাচ্ছি, একের পর এক ছবি দেখাচ্ছি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সৌরভের কাছে। সৌরভ, জানি না যারা রাজনীতি নিয়ে চর্চা করেন অনেকে বলছিলেন সেই বাম জমানায় অপারেশন সানশাইনের স্মৃতি বোধহয় ফিরে এসছে। দেখো, এই দিন দুপুর থেকে যে অভিযান চলছে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সামনে যে ফুটপাত, তোমাকে জানিয়ে রাখবো যে সোমবার দিন নবান্নের সভাগৃহে সল্টলেকের যে এলাকার কথা নির্দিষ্টভাবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসুকে ভর্ৎসনা করেছিলেন, সেটি কিন্তু এই ফুটপাতের কথাই তিনি কিন্তু বলেছিলেন। এবং সেখানে আজ 24 ঘন্টার মধ্যেই কিন্তু 24 ঘন্টা পরেই এখানে কিন্তু সেই উচ্ছেদ অভিযান শুরু হয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই গোটা উচ্ছেদ অভিযানের মধ্যে একটা ছবি কিন্তু প্রতীকী। গোটা উচ্ছেদ অভিযানে তুমি দেখতে পাচ্ছ অস্থায়ী কাঠামো, ত্রিপলের ছাউনি সেই সমস্ত পড়েছে, তার মধ্যে কিন্তু একটা তৃণমূলের পতাকাও পড়ে রয়েছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু নিয়মিত তৃণমূলের মিটিং মিছিলে যেতেন, কারণ এখান থেকে প্রশ্ন উঠছিল যে কারা এদেরকে এখানে বসিয়েছে, কাদের অনুমতিক্রমে তারা এখানে এসে বসেছেন। সেই সমস্ত যখন প্রশ্ন ছিল তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন এই পতাকার দিকে। তারা বলছেন এখানে প্রতিটি মিটিং মিছিলে তারা যেতেন, তারা 21শে জুলাই গিয়েছেন, আগামী তো তারা 21শে জুলাই যাবেন। এখানে যারা দোকানদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কি সকলেই তৃণমূলের সমর্থক? আপনাদের যারা দোকান রয়েছে আপনারা সকলেই তৃণমূলের সমর্থক? হ্যাঁ, আমরা তো রুলিং পার্টিটাই করি, একই পার্টি করবো, সবই তৃণমূলই করি। আমরা মিটিং মিছিলে যেতে সব যাই, যেই লোকসভা ভোটে এসেছিলাম আমরা যখন ডেকেছি তখনই গেছি। এবং সুজিতদার আমরা মানে ভক্ত যাকে বলে, সুজিত বসুই ভৎসিত হয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। সুজিত বসুই বসিয়েছেন আপনাদের? না, আমাদের সুজিত বসু বসে না, আমাদের সিপিএম আমল থেকে আমরা বসে আসছি। আমাদের এখানে দীর্ঘ 45-50 বছরের সব দোকানদার। আগে আমার বাবা করতো, এখন আমি করছি। আমার বাবার বয়স হয়ে গেলে 70 বছর। আপনারা সুজিত বসুর ভক্ত? অবশ্যই। এই যে নেতারা দেখছেন, এই যে ছবিগুলো নেতারা দেখছেন, না না না, নেতাদের কাউকে ফোন করেছিলেন এনারা? সৌরভ, ছোট করে একবার জানো তো। আর আমাদের কাউকে পয়সা দিতেই হয়নি, আমরা কাউকে যেটা সত্যি সেটাই বলছি। নেতাদের কাউকে ফোন করেছিলেন যে এখানে এই ধরনের ঘটনা ঘটছে, তারা সাড়া দিচ্ছেন? না, আমরা কোনো নেতাকে ফোন করিনি। আমরা করেছিলাম কাউন্সিলরের যে ছেলে আছে। আমরা কিভাবে বলবো যে ইনফর্ম জানি, তারপর তো আমি নেতাকে ফোন করবো? আচ্ছা বলুন না, কি বক্তব্য আপনাদের এখন? আমাদের বক্তব্য হচ্ছে আমরা হচ্ছে বেকার ছেলে, আমাদের এইটুকুনি করে আমরা খাই, আমাদের যাতে দোকানটা থাকে, আমাদের এই বক্তব্য। বুঝতে পেরেছি সৌরভ, নজর রাখো। রিজুর কাছে একটু যাই। রিজু, 1996 অপারেশন সানশাইন নিশ্চয়ই মনে আছে আপনার। তখন তৃণমূল কংগ্রেসের গঠন হয়নি, কিন্তু আজকে যারা তৃণমূল কংগ্রেসের মাথায় বসে রয়েছেন অনেকেই সেদিন যুব নেতা নেত্রী ছিলেন কংগ্রেসের। মানববন্ধন কলকাতা শহর জুড়ে করা হয়েছিল যুব কংগ্রেসের তরফ থেকে। নিশ্চয়ই সেই ছবিগুলো মনে আছে আপনার, আপনি শুনেছেন বা দেখেছেন আর্কাইভে। আজকে তো বোধহয় একই ছবি আসতে চলেছে, জানি না বিরোধীরা কি করবে। কিন্তু সেদিনকের ওই হকাররা যে কথা বলছিলেন, আজকের হকাররা একই কথা বলছেন। না, আপনাকে প্রথমে একটা অনুরোধ করব, আপনি সানশাইন মুনশাইন যাই বলুন, অন্তত দয়া করে তৃণমূল কংগ্রেসের সাথে বামফ্রন্টের তুলনা করবেন না। দরকার পড়লে দুটো গালাগাল দিয়ে দেন, বামফ্রন্টের সাথে তুলনা করে এতটা আমাদের নিচে নামাবেন না। আমরা একটাই কথা বলি, যেটা মুখ্যমন্ত্রী কালকে বলেছেন প্রশাসনিক প্রধান হিসেবে, আমরা প্রশাসনিক সংস্কার করব। কেউ বা কারা যদি অবৈধভাবে রাস্তায় বসে থাকে, তাতে একজন বলছেন 40-45 বছর ধরে, তার মানে 2011 থেকে 2023 পর্যন্ত 24 পর্যন্ত বসেছেন। এই সময় সংস্কার কোথায় ছিল? যদি কেউ 40-45 বছর ধরে বসে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস আসার পর সকল বৈধ হকারদের হকার কার্ড ইস্যু করা হয়েছে। তাদের কাছে যদি সেই কার্ড থাকে, কারুর কোনো অসুবিধা হবে না। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা মা মাটি মানুষের সরকার, প্রশাসন। না, হকার এক মিনিট কথাটা বলতে পারি কি? আপনি বলবেন হকার কার্ডটা সম্পর্কে একটু জানতে চাইছি। হকার কার্ড যার আছে সেই হকার কার্ডে কি বলা আছে? ফুটের উপরে বসতে পারবে?
না, হকার কার্ডে তো নির্দিষ্ট করে বলা আছে যে কোন জায়গায় কার কি কার্ড ইস্যু হয়েছে। আচ্ছা, আমি তো সেই জায়গাতেই আসছি। ধরুন আমাকে হকার কার্ড দেয়া হলো, আমাকে হকার কার্ড দিয়ে বলা হলো সল্টলেকের এই জায়গায় বসবে। এবার সেইখানে আমার প্রাথমিক দোকানটা সেখানে আছে, কিন্তু তার পেছনে আমি তিরপল লাগিয়ে লাগিয়ে আমি ফুটপাত দখল করে নিয়েছি, তাহলে সেই অংশগুলো পুলিশ ভেঙে দেবে। পরিষ্কার কথা, যেখানে আপনার পারমিশন আছে তাদের কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কোথাও অবৈধভাবে রাস্তা ফুটপাত গার্ড করা হয়, যদি মা মাটি মানুষের কোনো পরিষেবা পেতে কোনো রকম অসুবিধা হয়, আমার কথা রিজু, কার্ড নিয়ে যে হকারে বসবে সেও যে জায়গাটা অকুপাই করে থাকবে, কার্ড ছাড়া যদি সেই জায়গাটা অকুপাই করে থাকে অন্য একজন, তাহলে পার্থক্যটা কোথায় গেল? না, আমি বোঝাতে পারছি না আপনাকে। ধরুন বড় বাজারে সবচেয়ে বেশি আমরা হকার দেখি। বড় বাজারে সকল হকারের কার্ড আছে, তাদের নির্দিষ্ট জায়গা আছে যেটা পারমিশন করা আছে। আমি আবারও বোঝাতে চাইছি আপনাদের দর্শকদের, ধরুন আপনাকে একটা 20 স্কোয়ার ফিট জায়গার পারমিশন করে আপনাকে সরকার কার্ড করে দিয়েছে, কিন্তু আপনি সেই কার্ডটা পাওয়ার পর সেই 20 স্কোয়ার ফিটে আপনার মেন ডালাটা রেখে আপনি তিরপল লাগিয়ে যদি 100 স্কোয়ার ফিট জায়গাটার কথা বলছেন তাহলে সেটা ভাঙন যাবেই। আপনি অতিরিক্ত জায়গাটার কথা বলছেন। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। বেশ, কিন্তু হকাররা বলছেন যে তারা কোথায় যাবেন, তারা বোধহয় ব্যাপারটা বুঝতে পারেননি বা আপনারা বোঝাতে পারছেন না। জানি না আগামীতে কি হবে। 2021 নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায় তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল। ভালো কথা। অনেকে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলেছিলেন যে এটা তো বাঙালি অস্মিতা। বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন অন্য রাজ্য থেকে, তাদেরকে বলা হলো যে তারা বহিরাগত। কিন্তু গতকাল আমরা দেখলাম অবাঙালিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। রাজ্যে বসাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরাই টাকার বিনিময়ে সাহায্য করছে পুলিশ এবং প্রশাসনের একাংশ, স্বীকার করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তৃণমূল কংগ্রেসের 26-এর আগে স্ট্যান্ড পয়েন্টটা কি? আসবো, আগে বক্তব্য শোনাই। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না, হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্তর কাছে একটু যাই। সায়ন্ত, 24-এ সদ্য নির্বাচন শেষ হয়েছে, বিরোধীরাও যে কথা বলছে যে ভিন রাজ্যের 3 জনকে, যারা বাংলা সংস্কৃতি হয়তো জানেন না, তাদেরকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে। কিন্তু আজকে হঠাৎ করে 26-এর নির্বাচনের 2 বছরের আগে আবারও সেই বাঙালি অস্মিতা কেন, কি কারণে? দেখো, এইটা অনেকগুলো কারণ থাকতে পারে, তবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল 29টা সিট পেয়েছে, কিন্তু একাধিক পুরসভা হেরে গিয়েছে, অর্থাৎ শহর মুখ ফিরিয়েছে। এই শহর যেখানে যেখানে মুখ ফিরিয়েছে, তৃণমূল নেতারা দাবি করে এসেছে কিন্তু এই অবাঙালি ভোট, যারা কলকাতায় থাকেন না বা শহরাঞ্চলে থাকেন না, তারা বাইরে থাকেন, কিন্তু তাদের ভোট রয়েছে এ রাজ্যে, তারা ভোট দিয়েছেন এই রাজ্যে এসে, এবং সেই ভোট গিয়েছে পদ্ম শিবিরে। এই জায়গা থেকে কোথাও আশঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় যে অবাঙালি ভোট যেভাবে বারবারন্ত হচ্ছে, তাতেই তৃণমূলের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু এই জায়গায় শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এতেও আশঙ্কিত যে কোথাও এই দলের মধ্যেও কোথাও পচন ধরে গিয়েছে, কারণ অবাঙালিদের এর সঙ্গদোষ বাড়ছে তার দলের নেতাদের, এবং সেই কারণে কিন্তু তৃণমূলের বিপদ। মানে দলের নেতা অবাঙালি হলে অসুবিধা নেই, দলের ক্যান্ডিডেট অবাঙালি হলে অসুবিধা নেই, ভোটার অবাঙালি হলে অসুবিধা। একদমই একদমই। কি বলেছেন পরপর শোনাই। বাংলার আইডেন্টিটি মুখ্যমন্ত্রী তো নষ্ট করছে। মুখ্যমন্ত্রীর দল পাঠ্যপুস্তকে রামধনুকে রংধনু বানিয়ে দিচ্ছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালির মনন, বাঙালির চিন্তন, সমস্ত কিছুই তো তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত। বাংলা ভাষা থাকবে, মুখ্যমন্ত্রীর দল থাকবে না। বাংলা ভাষার সেটুকুনি শক্তি আছে, সে ঐতিহ্য আছে। বিদ্যাসাগরের ভাষা মুছে দেবে তৃণমূল কংগ্রেস, এতটা শক্তিশালী তৃণমূল কংগ্রেসকে মনে করবার কোনো কারণ নেই। জনবিন্যাস বদল হলে বাঙালির হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সাধুবাদ জানাই, কিন্তু এটা বাস্তবত এই জিনিসটিকে স্যাবোটাজ করার জন্য
যে বহিরাগত আমলারাই যথেষ্ট, এবং এই বহিরাগতদের বেআইনিভাবে বহিরাগতদের দালালি করা এই শাসক দলের মধ্যেই বেশ কিছু বহিরাগতদের দালাল আছে, তারাই যথেষ্ট। রিজু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। রিজু, আপনি বক্তব্যগুলো পুরোটাই শুনলেন। বিরোধীরা যেটা বলছেন যে আসানসোলে কি তৃণমূল কংগ্রেসের বাঙালি কোনো নেতা ছিল না? দুর্গাপুরে কি তৃণমূল কংগ্রেসের বাঙালি কোনো নেতা ছিল না? মুর্শিদাবাদে কি তৃণমূল কংগ্রেসের, বহরমপুরে তৃণমূল কংগ্রেসের কোনো বাঙালি নেতা ছিল না? তাহলে কেন ভিন রাজ্য থেকে নেতা আনতে হলো? নেতা আনলে অসুবিধা নেই, ভোটার আসলে অসুবিধা। এখানে আবার ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিজেপি, আমি শ্রমিকবাবু, সম্ভবত শ্রমিক ভট্টাচার্য এখানে যে ডায়লগগুলো দিচ্ছিলেন, যারা এসে বিরসা মুন্ডাকে চিনতে না পেরে অন্যর গলায় মালা দেয়, যারা এসে রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, যারা মিছিল করতে গিয়ে যে অমিত শাহ বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, তারা আমাদের বাংলার সংস্কৃতি আর কৃষ্টি শেখাবে? তাদের বলবো বেশি জ্ঞান না দিতে। আর দ্বিতীয় কথা, আপনার দর্শকদের বলি, এই বাংলায় বহু হিন্দিভাষী মানুষ বাস করেন, যারা পূর্বপুরুষ ধরে বাংলায় আছেন, তারাও বাঙালি। এই বাংলা কিন্তু বাঙালি, মানে যাদের কাছে বাংলা হচ্ছে তাদের জন্মভূমি, তাদের কর্মভূমি। কিন্তু ইদানিং মুখ্যমন্ত্রীর নজরে এসছে যে বিহার, ঝাড়খণ্ড, ইউপি থেকে অগণিত মানুষ যারা বাংলায় কাজ করেন না, যাদের বাংলায় জন্মগ্রহণ হয়নি, যাদের বাংলার সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই, তারা আমাদেরই কিছু লোকেদের মদতে দোকান পাট খুলে, ব্যবসা খুলে এখানে বসছে, আর এখানে একটা করে ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাত ধরে একটা ভুয়ো কার্ড বানিয়ে এখানে ভোটার স্লিপ নেওয়ার চেষ্টা করছে। তো আমরা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাত ধরে আমরা তো সংস্কার করব, আমরা তো প্রশাসনিক সংস্কারই করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ক্ষতিটা কি? বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি তো বাঙালিকেই রক্ষা করতে হবে। আর বাঙালি মানে আমি এই বলছি না যে যারা বাংলা ভাষায় কথা বলে, বাঙালি মানে বাংলা ভাষায়। না, আপনি নিশ্চিত ইউসুফ পাঠান বাঙালির কৃষ্টি সংস্কৃতি জানেন? আপনি নিশ্চিত শত্রুঘ্ন সিনহা জানেন? আমি নাম করে করে আপনাকে বলছি, নাম করে করে বলছি। ইউসুফ পাঠান কেকেআরে খেলার সময় 10 বছর বাংলায় কাটিয়েছে। শত্রুঘ্ন সিনহা বাংলার এবারের দ্বিতীয়বারের সাংসদ। আর কার নাম বলবেন? কীর্তি আজাদ। কীর্তি আজাদের সাথে বাংলার সম্পর্ক নেই, তার স্ত্রী বাংলার থেকে। এরপরে আপনারা কি বলতে চাইছেন? দেখুন, আমি আবারও পরিষ্কারভাবে বলছি সাধারণ মানুষের জন্য, বাংলা বাঙালি মানে দেখুন, আপনার কথার মধ্যে দেখুন দুটো জিনিস উঠে এলো। একটা হচ্ছে ইউসুফ পাঠান যদি খেলার সূত্রে বছরে একবার করে আসে, 10 বছর কলকাতায় খেলে, তাহলে বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে। কিন্তু যে এখানে 10 বছর 20 বছর ধরে রয়েছে বা ভোট দিতে আসে, তার পিতৃপুরুষাস্ত, সে জানে না। না 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 না, আবার ভুলিয়ে দিচ্ছেন আপনারা মানুষকে। আমি বলতে চাইছি, বাংলা যার জন্মভূমি, যার কর্মভূমি, তারা বাঙালি, তাদের বাংলায় সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, বাংলার সংস্কৃতির সাথে সম্পর্ক নেই, ব্যবসার খাতিরে বা দৈনন্দিন আয়ের খাতিরে, ইউসুফ পাঠান তো আয়ের খাতিরেই এসেছিলেন, বাংলা টিমের হয়তো খেলেননি, রঞ্জি খেলেননি। উনি কেকেআর এর হয়ে 10 বছর বাংলায়, সেটা তো আয়ের জন্য। আরে আয়ের জন্য হোক, ব্যয়ের জন্য হোক, বেশ, কেকেআর এর মালিক তিনিও তো একজন বিজনেসম্যান, আয়ের খাতিরেই বাংলায় এসেছেন। শুনুন, আবারও আপনাকে একটা কথা বলি, তাহলে তো আপনারা বলবেন আমাদের বাংলার সবচেয়ে বড় আইকন সৌরভ গাঙ্গুলি এখন দিল্লির মেম্বারশিপ করেন, তার মানে কি তিনি দিল্লির নাগরিক হয়ে গেলেন? এগুলো কি বোকা বোকা আলোচনা? এটাই আমাদের প্রশ্ন, এটাই প্রশ্ন যে এখন সৌরভ গাঙ্গুলি দিল্লির নাগরিক না হলে ইউসুফ পাঠান কি হয়ে গেলেন? এটাই প্রশ্ন। এই বিতর্ক চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ রিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।